সরকার প্রধান হিসেবে 10 মাস পূর্ণ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই 10 মাসে সরকারের সাফল্যের নজির খোঁজা খুবই কষ্টকর। দেশের অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা স্থিতিশীলতায় পাওনার খাতা জ্যামিতিক হারে নিম্নগামী। তবে 3টি ক্ষেত্র আছে যেখানে সাফল্যের হার রকেট গতিতে বেড়েছে। আপনি বলতে পারেন এই 3টি ক্ষেত্রে সৌভাগ্যের বরপুত্রে পরিণত হয়েছে নোবেল বিজয়ী। ব্যক্তিগতভাবে আদালত থেকে পেয়েছেন দায়মুক্তি। গ্রামীণ নামের প্রতিষ্ঠান উঠছে আকাশে। শুধু গ্রামীণ নয়, ডক্টর ইউনূস নিজেও আকাশে উড়াল দিতে কম যান না। 10 মাস পূর্ণ না হতেই 10 বার বিদেশ সফর করে ফেলেছেন, আর পূর্ণ হলেই যাবেন আরেকটি সফরে। বেসরকারি পর্যায়ের সফরকেও দেখানো হয়েছে রাষ্ট্রীয় সফর হিসেবে, প্রচার করা হয়েছে সরকারের বিশাল সাফল্য হিসেবে। সব মিলিয়ে সরকার প্রধান হয়ে সৌভাগ্যের 16 আনাই পূরণ করেছেন মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমগুলো এখন বেশ ব্যস্ত বাজেটের ক্যারিকাচার নিয়ে। নানাভাবে কার্টুন আর গ্রাফিক্যাল ডিজাইনেও অর্থনীতিতে কোনো সুখবর নেই, বরং পরিষ্কার বার্তা হলো ভালো নেই দেশের অর্থনীতি। অর্থনীতির গতি এতটাই মন্থর যে বিনিয়োগ এখন 1 দশকের মধ্যে সবচেয়ে কম। আর দেশের টাকার স্বাস্থ্য, সেটির অবস্থা হলো 1986 সালের পর দেশে কখনোই মূল্যস্ফীতি এত বেশি ছিল না। অন্যদিকে রাজনীতির খবরও গত কয়েক মাস ধরে যেখানে আছে সেখানে ঘুরপাক খাচ্ছে। ছোট সংস্কার না বড় সংস্কার, ডিসেম্বর না জুনে নির্বাচন, এসব ইস্যুতে লাল কালিতে কিংবা বড় বড় হরফে গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এরই মধ্যে একটি খবর হয়তো আপনাদের চোখ এড়িয়ে গেছে, সেটি হলো ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকম। 2রা জুন বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করা হয়েছে। গ্রামীণ টেলিকমের সমাধান সার্ভিসেস লিমিটেড বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি হিসেবে কাজ করার জন্য এই লাইসেন্স পেয়েছে। রেজিস্ট্রার খবরে বলা হয়েছে সমাধান সার্ভিসের পরিচালনা পর্ষদে 9 জন সদস্য রয়েছেন, যাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম মনোনীত। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে গ্রামীণ ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর এমন সৌভাগ্য নতুন কোনো খবর নাই। গত 9 মে দৈনিক নিউ এজ তাদের এক প্রতিবেদনে এই গ্রাফটি তুলে ধরেছে, যেখানে দেখা যাচ্ছে গত 10 মাসে ইউনূসের গ্রামীণ কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তবে শুরুটা হয়েছিল ডক্টর ইউনূসের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে। 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ঠিক আগের দিন থেকে তার বিরুদ্ধে মামলার রায় বদলে যেতে থাকে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার 6 মাসের সাজা বাতিল করে 7ই আগস্ট রায় দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। এই মামলায় 2024 সালের 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের তখনকার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল ঢাকার 3য় শ্রম আদালত। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিনই তার সাজা বাতিল হয় আপিল আদালতে। এরপর থেকে একের পর এক মামলা বাতিল হয়েছে, এমনকি হাইকোর্টের একই বেঞ্চ থেকে স্বপ্রণোদিত হয়ে রায় প্রত্যাহারের নজিরবিহীন ঘটনাও দেখা গেছে। সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার 3 দিনের মাথায় 11ই আগস্ট অর্থ আত্মসাতের এক মামলায় খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই আদেশ দেন। দর্শক, ডক্টর ইউনূসের মামলার প্রত্যাহারের সাথে চলতে থাকে তার মালিকানাধীন প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার প্রতিযোগিতা। মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণে 666 কোটি টাকা কর দেওয়ার রায় বহাল রেখে গত বছরের 4 আগস্ট রায় দেয় হাইকোর্ট। তবে ক্ষমতার পালা বদলের পর সেই রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহারের নজিরবিহীন ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি ও মানহানির একটি মামলা হাইকোর্টে বাতিল হয় 24 অক্টোবর। ডক্টর ইউনূসের নামে শ্রম আদালতে 2019 সালে 5টি মামলা হয়েছিল। তখন তিনি ছিলেন গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান। তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনেছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এর আগে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে 2010 সালে মামলা হয়েছিল গ্রামীণ ব্যাংকের তখনকার এমডি ডক্টর ইউনূসের নামে। তবে এগুলোর কোনোটির এখন আর অস্তিত্বই নেই।
দেখা যাচ্ছে ক্ষমতার পালা বদলের পর অনেকটা ডক্টর ইউনূস বিষয়ক মামলায় নতুন উপলব্ধি তৈরি হয়েছে আদালতের। সম্ভবত এ কারণেই রায়ে আসছে পরিবর্তন, বাতিল হয়েছে সাজা। সেদিক থেকে বলাই যায় রাষ্ট্র ক্ষমতার সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ের জন্য। তিনি নিজেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন কারাগারে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু এর বদলে বসে পড়েছেন রাষ্ট্র ক্ষমতার মসনদে। মামলা থেকে প্রধান উপদেষ্টার মুক্তির পাশাপাশি কাকতালীয়ভাবে গ্রামীণ নামযুক্ত প্রতিষ্ঠানেও এসেছে সুদিন। অন্তর্বর্তী সরকারের গত কয়েক মাসে নিবন্ধন, অনুমোদন, কর ছাড় সহ অনেক ধরনের সুবিধায় ভাসছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আবেদন করার পরপরই বিদ্যুৎ গতিতে মাত্র ৩ মাসের মধ্যে অনুমোদন পায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের ডিসেম্বরের মাঝামাঝিতে আবেদন করেছিল। ৩ মাসের মধ্যে ২০২৫ সালের ১৭ মার্চ গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলামকে অনুমতি সংক্রান্ত চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তবে গত ডিসেম্বরে ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের আবেদন করেছিল চট্টগ্রামের একটি ব্যবসায়ী গ্রুপ। তাদের ভাগ্য এখনো অনিশ্চিত। দর্শক, ডক্টর ইউনূসের শাসনামলে জনশক্তি রপ্তানির লাইসেন্স পেয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ শিক্ষার এমডি কাজী নজরুল হক গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস ম্যানেজিং ডিরেক্টরের পদে আছেন। ডক্টর ইউনূস গ্রামীণ শিক্ষা নামের প্রতিষ্ঠানটি চালু করেন ১৯৯৭ সালে। সে সময় তিনি ছিলেন চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে তিনি গ্রামীণ শিক্ষার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি মন্ত্রণালয় থেকে RL নম্বর পেয়েছে। এরপরই প্রতিষ্ঠানটিকে বাইরের সদস্যপদ দেওয়া হয়। অথচ বিদেশে লোক পাঠানোর এই প্রতিষ্ঠান এখনো একটি ওয়েবসাইট পর্যন্ত চালু করতে পারেনি। এই কোম্পানির ৯০% শেয়ার গ্রামীণ সেন্টার এবং ১০% আছে গ্রামীণ শিক্ষার মালিকানায়। খবর হলো, জাপান ও মালয়েশিয়াতে লোক পাঠানোর জন্য বিশেষ সুবিধা পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রধান উপদেষ্টার জাপান সফর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া সফরের পরই ভাগ্য খুলে যাচ্ছে এখনো একজনকে বিদেশ পাঠানোর অভিজ্ঞতা না থাকা প্রতিষ্ঠানটির। আরেকটি তথ্য হলো, গ্রামীণ ওভারসিস নামে জনশক্তি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান ২০১৯ সালের ডিসেম্বর থেকে বায়রাতে নিবন্ধনকৃত। কাছাকাছি নামের প্রতিষ্ঠান থাকায় বায়রা থেকে গ্রামীণ এমপ্লয়মেন্টের ব্যাপারে আপত্তি দেওয়া হয়েছিল, কিন্তু সে আপত্তি ধোপে টেকেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আয়করমুক্ত সুবিধা ফিরে পেয়েছে। প্রতিষ্ঠানটিকে ২০২৯ সাল পর্যন্ত আয়করমুক্ত সুবিধা দিয়ে গত ১০ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে প্রতি বছর গ্রামীণ ব্যাংকে শুধু আয়কর রিটার্ন দাখিল করতে হবে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ হয়ে যায়। পরে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক, কিন্তু তাতে সাড়া দেয়নি সরকার। এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুযোগ পেল গ্রামীণ ব্যাংক। গত ১ অক্টোবর থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। গ্রামীণ ব্যাংকে সরকারি কর্তৃত্ব কমিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। নিজের হাতে গড়া উপদেষ্টা পরিষদকে দিয়ে জারি করেছেন অধ্যাদেশ। গত এপ্রিলে জারি করা অধ্যাদেশে সরকারের মালিকানা ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়। শেয়ার হোল্ডারদের মালিকানা ৭৫% থেকে বাড়িয়ে করা হয় ৯০%। বোর্ডে নির্বাচিত ৯ জন সদস্যের মধ্য থেকে ৩ জন পরিচালক হিসেবে মনোনীত হবেন, যাদের মধ্য থেকে একজনকে করা হবে বোর্ড চেয়ার। এতে চেয়ার নিয়োগে সরকারের ভূমিকা বাতিল হয়ে গেছে। আগে গ্রামীণ ব্যাংকের নতুন আঞ্চলিক অফিস খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া ছিল বাধ্যতামূলক, কিন্তু নতুন অধ্যাদেশে এই শর্তটি আর নেই। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর সবশেষ যে সুবিধাটির কথা বলবো সেটি একেবারে লোকচক্ষুর